আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা আহসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, মন্ত্রিসভায় অনুমোদন, শিগগিরই সমঝোতা চুক্তি। ইভ্যালির প্রতারণার সহযোগিতার অভিযোগে তাহসান মিথিলা ও শবনম ফারিয়া গ্রেপ্তার হতে পারেন, জানালো পুলিশ। খালেদা জিয়ার কিছু হলে জনগণ ছাড়বে না, বলছে বিএনপি। দেশকে অস্থিতিশীল করাই তাদের উদ্দেশ্য, মনে করে আওয়ামী লীগ। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার পরেও কমেনি ধর্ষণ, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক বন্ধন বাড়ানোর পরামর্শ। এবং রাজধানীতে এক লাফে কেজিতে 15 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সংবাদে এছাড়াও থাকছে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের রাজকীয় বিয়ের খবর। বাংলাদেশিদের জন্য আবারও খুলে দেওয়া হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সব পেশায় শ্রমিক নিয়োগের ব্যাপারে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। এ ব্যাপারে শিগগিরই দুই দেশের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। জাহিদুল আলমের রিপোর্ট। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজারগুলোর মধ্যে অন্যতম মালয়েশিয়া। দেশটিতে এখনো আছেন প্রায় 7 লাখ কর্মী, কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনে গত কয়েক বছর ধরে বন্ধ সেই শ্রমবাজার। সেই বাধাই উঠে যাচ্ছে দেশটির মন্ত্রিসভায় নেয়া নতুন সিদ্ধান্তে। বাংলাদেশি নতুন কর্মী নিয়োগে সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করতে রাজি হয়েছে দেশটির সরকার। আমি আশা করি এটা কিন্তু ইতিবাচক সিদ্ধান্ত। আমরা শুধু অপেক্ষা আছি ওনাদের লিখিত সিদ্ধান্ত আমাদের কাছে আসার জন্য। মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী কৃষি, কারিগরি, ইলেকট্রনিক্স, নির্মাণ খাত সহ সব ট্রেডেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভান। সমঝোতা সই হলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোয় আর বাধা থাকবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। মালয়েশিয়ার এ সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছে বাংলাদেশ। সব সেক্টর কিন্তু খুলে দিয়েছে। আগে যে লিমিটেড ছিল, এখন কিন্তু কনস্ট্রাকশন সেক্টর বলো, প্লান্টেশন সেক্টর বলো, বিল্ডিং সাইড বলো, ইন্ডাস্ট্রি সাইড সবগুলি কিন্তু খোলা হয়ে গেছে। আপনারা আপনাদের মিডিয়া থ্রু দিয়ে একটু সতর্ক করে দিন, দলাল পরে না পড়ে ওনারা যে অতীতের মতন যে ওই খরচ যে না করে। কোভিড-19 সংক্রমণের পর প্রায় 2 বছর ধরে বিদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ রেখেছে মালয়েশিয়া। তবে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ 3 বছরেরও বেশি সময় ধরে। জাহিদুল আলম, এটিএন বাংলা। ইভ্যালির প্রতারণা মামলায় গ্রেফতার করা হতে পারে সঙ্গীত শিল্পী তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং শবনম ফারিয়াকে। একজন গ্রাহকের মামলার পর প্রতারণার সাথে তাদের সংশ্লিষ্টতা পেয়ে পুলিশ এমন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান। জিএম তসলিমের রিপোর্ট। আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে 4 ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সঙ্গীত শিল্পী তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া সহ 9 জনের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাদী সাদ সেম রহমান। অভিযোগে বলা হয়, ইভ্যালির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান, আর মিথিলা ছিলেন ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত। এছাড়া শবনম ফারিয়া ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা। তাদের দেখেই অনেক ক্রেতা ইভ্যালির পণ্য কেনেন, তাই তারাও এই প্রতারণায় অভিযুক্ত হতে পারেন। মিথিলা এখানে অ্যাম্বাসেডর ছিল, আর শবনম ফারিয়া এখানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে ছিল। তাহসান এখানকার একটা এক্সিকিউটিভ পদে ছিল, এবং তারা তাদের সেলিব্রিটি যে ভ্যালু, সেই ভ্যালুর কারণে মানুষ এখানে আগ্রহী এসেছে এবং ওই ব্যক্তিও
এখানে এসেছে এবং টাকা জমা দিয়েছে, তাতে সে প্রতারিত হয়েছে, মূলত এটাই অভিযোগ। শ্যাম রহমানের মামলায় ইভেলির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেলকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তে তাদের সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা আদালতের নির্দেশনা মোতাবেক যেহেতু রুজু করেছি, আমরা তদন্ত করছি। আমরা মামলা রুজু হওয়ার যে শর্তের আলোকে আমরা আসামিদের ধরার জন্য অভিযান পরিচালনা করছি। যেহেতু মামলা হয়েছে, যে কোনো সময় আমরা আমাদের নজরদারিতে আছে, যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যাবে। এছাড়া শ্যাম রহমানের মামলায় আসামি করা হয়েছে ইভেলির সাথে সংশ্লিষ্ট আকাশ, আরিফ, তাহের ও মোহাম্মদ আবু তাইশ কায়েসকেও। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান কানাডার পথে রওনা হয়েছেন। রাত 12:58 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। নিজেকে কিছুটা আড়াল করেই মুরাদ বিমানবন্দরে পৌঁছান। ভিআইপি লাউঞ্জে অপেক্ষার সময়ও তাকে আড়ালে থাকতে দেখা যায়। দুবাই ট্রানজিট নিয়ে তার কানাডায় যাওয়ার কথা রয়েছে। তার ঢাকা ছাড়ার আগ মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে রক্ষা করার জন্যই সরকারের নির্দেশে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দলের মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে জনগণ ক্ষমতাসীনদের ছাড়বে না। রিজভির ভাষায়, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই গুরুতর অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার মানুষের সব গণতান্ত্রিক অধিকার হরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি আয়োজিত সেমিনারে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, কর্তব্যরত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে খালেদা জিয়াকে তার চিকিৎসা পাওয়ার ন্যূনতম অধিকার বঞ্চিত করছে ক্ষমতাসীনরা। পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন ব্যবস্থাকেও সরকার ধ্বংস করেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। কর্তৃত্ববাদী রাষ্ট্র তৈরি করার জন্য সিস্টেমেটিক্যালি তারা সমস্ত ইনস্টিটিউশনগুলোকে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে ভেঙে দিয়েছে। আজকে আপনার আমার অধিকার, বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার, আমার বিচার পাওয়ার অধিকার, কোনোটা এখানে আর আপনার রক্ষা করা যাচ্ছে না। স্বাধীনতা শব্দের প্রতীক তিনিও আজকে তার যে অধিকার, ন্যূনতম যে অধিকার, একটা চিকিৎসার অধিকার, সেই অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শর্ত দিয়ে দিয়েছেন, তিনি বিদেশে যেতে পারবেন না চিকিৎসার জন্য। আজকে এর থেকে বড় উদাহরণ মানবাধিকার লঙ্ঘনের আর কিছু হতে পারে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করাই বিএনপির উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হয়েও সংসদে যোগ না দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছেন। বিএনপি এখনও রাজনীতিতে শিষ্টাচারহীনতা ও অশালীনতার চর্চা করে যাচ্ছে বলেও জানান তিনি। বিএনপি নেতারা এখন বেগম জিয়ার জন্য মায়া কান্না করছেন বলেও দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাহী আদেশে সাজা স্থগিত করে বঙ্গবন্ধু কন্যা বেগম জিয়াকে বাসায় বসে এবং নিজের পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। জেনারেল জিয়াউর রহমান ও বেগম জিয়ার শাসনামলে কোনো দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি এ ধরনের সুযোগ পেয়েছেন কি, বা তাদের শাসনামলে বিরোধী দলের কেউ এমন সুযোগ পেয়েছেন এ ধরনের কোনো নজির তারা দেখাতে পারবেন কি? তাহলে বলুন, এদেশের রাজনীতিতে কে মানবিকতার নজির স্থাপন করেছেন আর কারা রাজনীতিতে শিষ্টাচারহীনতা, অশালীনতার চর্চা করে যাচ্ছে?
মানবাধিকার রক্ষায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আওয়ামী লীগ যা করছে তা থেকে দলটির শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়া আওয়ামী লীগের ওপর চরম অমানবিকতা দেখিয়েছেন। অনেক আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গাদের সহযোগিতা করলেও তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কোনো উদ্যোগ নেয়নি বলেও এ সময় মন্তব্য করেন হাসান মাহমুদ। 1981 সালে আমাদের নেত্রী যখন দেশে ফেরত এসেছিলেন, 32 নম্বরের বাড়িতে গিয়ে একটি মিলাদ পড়াতে চেয়েছিলেন। জিয়া রহমান 32 নম্বরের বাড়িতে আমাদের নেত্রীকে ঢুকতে দেয় নাই। চরম অমানবিকতা প্রদর্শন করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি। সেই যারা এই অমানবিকতা প্রদর্শন করেছে তাদের প্রতি যে মানবিক আচরণ, যে মানবিকতা আমাদের নেত্রী দেখিয়েছে, সেখান থেকে বিএনপির শিক্ষণীয় অনেক কিছু আছে। মানবিকতা আন্দোলনের মাধ্যমে অর্জিত হয় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের সময় আইনমন্ত্রী এসব কথা বলেন। মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না, আর আইনের গতিতে চলবে। আইন জিয়াউর রহমানের গতিতে চলবে না, আইন আপনাদের গতিতে চলবে না। বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ও উদ্ভাবনী উচ্চশিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সম্মেলনে বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া পরামর্শ ও সুপারিশ নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্থানীয় ও বৈশ্বিক চাকরির বাজারের উপযোগী জনশক্তি তৈরিতে সাহায্য করবে বলেও মনে করেন তিনি। বঙ্গভবন থেকে ভার্চুয়ালি এই সম্মেলনে অংশ নেন রাষ্ট্রপতি। At this stage, we need to identify the skills gap and redesign the higher education system rapidly to remain competitive, innovative and efficient at the global stage. It is time now to move forward. সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার পরেও কমেনি ধর্ষণ। চলতি বছরের 10 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে প্রায় 1200, যা গত বছর ছিল 1000-এরও নিচে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার ও নৈতিক অবক্ষয়ের কারণে দিন দিন বাড়ছে এই অপরাধ। তাই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ এবং পারিবারিক বন্ধন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সিলেট এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গত বছর ধর্ষিত হন এক নারী। একই বছর নোয়াখালীতে আরেক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। একের পর এক ধর্ষণের ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। দাবি ওঠে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের। চাপের মুখে গত বছরের অক্টোবরে আইন সংশোধন করে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড করে সরকার। এরপরও কমেনি ধর্ষণ। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে এবছর অক্টোবর পর্যন্ত ধর্ষণ হয়েছে 1178টি। মোট মামলা হয়েছে 813টি, এর মধ্যে দলগত ধর্ষণ 220টি। এই করোনাকালে এবং কঠোর আইন চালু হওয়ার পরেও কিন্তু ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। নারীকে এখনো পর্যন্ত সমাজের সমান স্তরের মানুষ হিসাবে ভাবা হচ্ছে না। নারীকে পুরুষের অধস্তন একটা
বস্তু হিসেবে ভাবা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক মূল্যবোধের অবক্ষয় বাড়িয়েছে ধর্ষণের মতো অপরাধ। অসৎ পথে অর্থ উপায়ের যে কালচার আমাদের সমাজটাকে যে গ্রাস করছে, এইটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা আমাদের তরুণদের বিপথে যাওয়ার জন্য। আমাদের সময় শিক্ষা যে মানুষকে একটা উন্নত মানসিকতা দিত, সেই মানসিকতা দিতে পারছে না। ডিজিটাল যে ডেভেলপমেন্ট ভালো পথে না লাগিয়ে অপসংস্কৃতির আমদানি করছি। এই সমস্ত কারণে এই সমস্ত অপকর্মগুলির সৃষ্টি হয়, সেগুলির ব্যাপারে সমাজকেও দায়িত্ব নিতে হবে। সবাই জানে যে খুনের সাজা মৃত্যুদণ্ড, খুন কি বন্ধ হয়েছে? আইন দিয়ে অপরাধের সাজা হবে, কিন্তু আইন প্রয়োগ করলে যে অপরাধ কমে যাবে এটা নিশ্চয় দিতে পারবেন না। ধর্ষণ কমাতে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ বিশ্লেষকদের। এই আইনটি সম্পর্কে মানুষকে যেভাবে জানান দেওয়া দরকার সেটি সেভাবে করা সম্ভব হয়নি। আদর্শিক একটা সমাজ ব্যবস্থা করা এই জায়গাগুলোতে তো দুর্বলতা রয়েই গেছে। পরিবার থেকে, সমাজ থেকে মূল্যবোধটাকে জাগ্রত করা যায়, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা যায়। নারী যদি সচেতন হয় তাহলে অনেকটা কমানো যায়। বেসরকারি তথ্য অনুযায়ী গেল 5 বছরে সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 30,272টি ধর্ষণ মামলা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। নারী নির্যাতন বন্ধে সমাজ ব্যবস্থার পরিবর্তন চান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সেই সাথে নারীর প্রতি সহিংসতা বন্ধে সমাজে পুরুষদের পাশে থাকারও আহ্বান জানান তিনি। বিকেলে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় 16 দিনব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরিয়া আলম চৌধুরী, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা সহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যরা। নারী নির্যাতন বন্ধের লক্ষ্যে পরিবার থেকে সচেতনতা তৈরির কাজ শুরু করতে হবে। মা, বোন, কন্যা, স্ত্রীর যথাযথ মর্যাদা পরিবারের সদস্যরূপেই নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থার কারিকুলামে নারীর প্রতি সম্মান প্রদর্শন ও সম আচরণ করার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। পদ্মা সেতুর সাথে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া বাংলাবাজার বিকল্প রুট দিয়ে শিগগিরই ফেরি চলাচল করবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজি। ফলে এই রুটে যাতায়াতকারী ফেরিগুলোকে পদ্মা সেতুর নিচ দিয়ে যেতে হবে না। এতে দূরত্ব যেমন কমবে, তেমনি স্রোতের সময়ও ফেরি চালানো সম্ভব হবে। শফিকুল ইসলাম শাম্মীর রিপোর্ট। প্রচণ্ড স্রোতে পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে চলতি বছরের 18 আগস্ট থেকে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। দীর্ঘ 47 দিন বন্ধ থাকার পর গত 4 অক্টোবর সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়। মাত্র 7 দিন পর একই কারণে 11 অক্টোবর আবারও ফেরি চলাচল বন্ধ করা হয়। এছাড়া ফেরি চালু থাকলেও বিকেল 4:30টার পর তা বন্ধ করে দেয়া হয়। এতে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। সবকিছু বিবেচনায় নিয়েই বিকল্প ফেরি রুটের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলক ট্রিপ আমরা চালিয়েছি, একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব যাতে করে এই রুট দিয়ে নিয়মিত ফেরিগুলো চলাচল করতে পারে। এখন কিন্তু আমরা 4:30টার পর আর ফেরি চালাতে পারি না। ও তো সারা রাত ফেরি চালাতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে মোট দূরত্ব প্রায় 6 কিলোমিটার দূরত্ব কমে আসবে। নতুন ঘাটে পরীক্ষামূলক ফেরি চালিয়ে সফল হওয়ায় অল্প সময়ের মধ্যে তা স্থায়ীভাবে চালু করতে চায় কর্তৃপক্ষ। তবে সংযোগ সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় কিছুটা সমস্যা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান। ওই পারে যখন ফেরি উঠবে গাড়িগুলো, তখন ওখানকার রাস্তাটা একটু ভালো না। এই ব্যাপারে আমরা কথা বলেছি রোশন হাইওয়ের সাথে, আমি সড়ক জনপথ মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন এটা যদি আমরা চালু করতে পারি রাস্তাটা ওনারা ঠিক করে দেবেন। শিমুলিয়া ও বাংলাবাজার ফেরি রুটটি 24 ঘন্টা চালু রাখলে পাটুরিয়া দৌলতদিয়া রুটেও যাত্রীদের ভোগান্তি কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাজারে এক লাফে কেজিতে 15 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। সরবরাহ আর আমদানি কম এমন অজুহাতে মৌসুমেও বাড়তি দামে পণ্য কেনাবেচা করতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আদিন সজীবের রিপোর্ট।
বাজারে বস্তা ভর্তি পেঁয়াজ, অথচ হঠাৎ অস্বাভাবিক তার দাম। এক সপ্তাহ আগে যে দেশি পেঁয়াজ প্রতি কেজি 50 থেকে 60 টাকা ছিল, এখন তার দাম 70 থেকে 75 টাকা। পেঁয়াজ বাড়ছে এক পাল্লায় 100 টাকা, এক পাল্লায় 100 টাকা বাড়ছে, 3 ধাপে বাড়ছে, এক ধাপে 30 টাকা করে। এখন আর আমদানি নাই, গৃহস্থর ঘরে আর পেঁয়াজ নাই, এটা জমা যা ছিল শেষ। মাসখানেক মনে হয় আগে ছিল 55 টাকা 50 টাকা পেঁয়াজ, এখন হয়ে গেছে 80 টাকা। ক্রেতাদের দাবি কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বাজারে। সব ঠিক থাকলেও বৃষ্টি, আমদানি এমন নানা অজুহাতে পণ্য মূল্য বাড়াচ্ছে ব্যবসায়ীদের সিন্ডিকেট। ব্যবসাটা হলো বড় সিন্ডিকেট, এইখানে ওরা ওখান থেকে ঠিকই নেই, কিন্তু এখানে এসে একটা বড় সিন্ডিকেট তৈরি করে এরা সবাই মিলে এক দরে বিক্রি করে। বাজারে রসুনের দামও বেড়েছে। প্রকারভেদে প্রতি কেজি রসুন কিনতে হচ্ছে আগের চেয়ে অন্তত 15 টাকা বেশি দামে। শীত আসে নাই, খাওয়ার উপর নির্ভর করে, এই কারণে মানে এটা একটু দাম একটু বাড়তি। শীত আসলে আবার দাম একটু কমবে। এটা তো ব্যবসায়ীরাই করতেছে, মন গড়া আর কি, কোনো নিয়ন্ত্রণ নাই। নতুন আলু বাজারে, তারপরেও সপ্তাহের ব্যবধানে বাড়তি আলুর দাম। কোলেস্ট্রল সিজন শেষ বাড়বে এখন জিনিস আমদানি রপ্তানি শেষ হলে বোঝেন না, ওই জন্য আমরা বাড়তি। কতদিন থাকবে এই বাজার থাকবে না, নতুন এমনি বাজার কমে যাবে। মুরগির বাজার আবার অস্থিতিশীল হচ্ছে। ব্রয়লার, কক মুরগির দামও বেড়েছে কেজিতে 20 টাকা। সোনালী মুরগিও কেজিতে 15-20 টাকা বাড়ছে। গেছে সপ্তাহে ছিল 240 টাকা 45 টাকা, এখন বেশি 260-70 টাকা। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মনিটরিং আরও বাড়ানোর দাবি ক্রেতাদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে 7 পাকে বাধা পড়লেন বলিউডের লাভ বার্ড ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভারতের রাজস্থানের সোয়াই মাধোপুরের 6 সেন্সেস ফোর্টে ধুমধাম করে বিয়ে হয় এই সেলিব্রিটি কাপলের। কাজের কাজ করা পালকিতে মণ্ডপে এসেছিলেন ক্যাট সুন্দরী। SM আশরাফের রিপোর্ট। লাল লেহেঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ নববধূর। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সেজে উঠেছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে বর বেশে ভিকি কৌশল। বাজির আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা দুর্গ। এ যেন বাস্তব জীবনে সিনেমায় ভরপুর রোমাঞ্চ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ফুল দিয়ে সাজানো হয়েছিল কনের পালকি। সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন ভিকি। শীষমহলের ভেতরে বিয়ের অনুষ্ঠান। হলুদ, কমলা, গোলাপি পর্দা ঘেরা রংবাহারি মণ্ডপে। আটোসাটো সুরক্ষায় মাছি গলার মতো উপায় ছিল না। নিরাপত্তায় মোড়া ভিকি ক্যাটরিনার বিয়ের গোটা আয়োজনে হাতে গোনা কিছু ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু বান্ধব আমন্ত্রিত ছিলেন। সংক্ষিপ্ত অতিথিদের তালিকায় ছিল না ক্যাটের সাবেক প্রেমিক সালমান খান ও রণবীর কাপুরের নাম। এমনকি রণবীরের মুভির কোনো গান বাজানো নিষিদ্ধ ছিল বিয়েতে। হরেক রকম বিধিনিষেধ মানতে হয়েছে সবাইকে। বিয়ের কোনো ছবি যাতে প্রকাশ না পায় সেজন্য অতিথিদের মোবাইল ফোন নেওয়া ছিল বারণ। 100 কোটি রুপিতে বিয়ের ভিডিও দেয়া হয়েছে OTT প্ল্যাটফর্মে। ছবির সত্ত্ব দেওয়া হয় ভোগ ম্যাগাজিনকে। ফোর্ট ছেড়ে এরই মধ্যে বেরিয়ে গেছেন নবদম্পতি। শোনা যাচ্ছে মালদ্বীপে মধুচন্দ্রিমা যাচ্ছেন ভিক্যাট। বিয়ের পর এক বার্তায় তারা জানান, যা আমাদের এক সূত্রে বেঁধেছিল সেই সব কিছুকে ভালোবাসা জানাই, সঙ্গে কৃতজ্ঞতা। নতুন যাত্রা শুরু করার মুহূর্তে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই। SM আশরাফ, এটিএন বাংলা। বিএনপি অপারেশন ক্লিন হার্টের নামে এদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি চালু করেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। জিয়াউর রহমান তার শাসন আমলে মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ৭৩তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জিয়া শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, এই সংবিধানকেও কিন্তু হত্যা করেছিল। খালেদা জিয়া 2002 সালে একটি প্রশাসনিক নির্দেশ দিয়ে আপনার অপারেশন ক্লিন হার্ট করলো। বহু নিরপরাধ মানুষ, বিশেষ করে আওয়ামী লীগের যারা কর্মী এবং নেতা নেত্রী, তাদের খুন করলো বিনা বিচারে, এবং হাইকোর্টের রায় অনুযায়ী কয়েকশো মানুষকে খুন করা হয়েছে।
দাতা সংস্থা মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সহায়তায় গাইবান্ধার কুন্দের পাড়া ও খারজানি চরের ৮০০রও বেশি অতিদরিদ্র মানুষকে কম্বল দিয়েছে গণ উন্নয়ন কেন্দ্র। বেসরকারি এই উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান এম আব্দুস সালাম, সমন্বয়কারী আফতাব হোসেন, প্রোগ্রাম ম্যানেজার জয়া প্রসাদ ও অন্যান্য কর্মকর্তারা শুক্রবার ছুটির দিনে চর ঘুরে ঘুরে অসহায় মানুষদের মাঝে এসব বিতরণ করেন। শীত মৌসুম জুড়েই এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আব্দুস সালাম। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আইন সহজ করে বেশি মানুষকে করের আওতায় এনে রাজস্ব আয় বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ভ্যাট দিবসের আলোচনা ও সর্বোচ্চ ভ্যাট দাতাদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আইন সংস্কারের মাধ্যমে করের আওতা বাড়ানোর উপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। এ সময় কর পরিশোধে ডিজিটাল সিস্টেম সম্প্রসারণের সুপারিশ করেন ব্যবসায়ীরা। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাটদাতা ৯টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। রেভিনিউ আপনারাই দিবেন, আপনারা অর্জন করে দিবেন, আপনারা অর্জন না করে দিবেন না। আমাদের কাজটি হবে আপনাদেরকে অর্জন করার জন্য একটা সহায়ক ভূমিকা তৈরি করে দেয়া। একটি যুগোপযোগী একটি পরিকল্পনা আমাদের সামনে উপস্থাপন করা হবে এবং তার হাত ধরেই আপনারা নিজেরা লাভবান হবেন এবং সমাজকেও লাভবান করবেন, সমাজকেও আমরা লাভবান করবেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ মহাজোট। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, ঘোষণার 10 বছর পেরিয়ে গেলেও সরকারি প্রতিষ্ঠানের সাথে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৈষম্য না কমানো অমানবিক। এছাড়া নিয়োগের ক্ষেত্রে কমিটি প্রথা বিলুপ্ত করে প্রক্রিয়াটিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। সরকারের রাজনৈতিক সিদ্ধান্তই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দুর্ভোগ দূর করতে বলে উল্লেখ করেন সংগঠনটির নেতারা। কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক মাইনুদ্দিন, সদস্য সচিব জসিমউদ্দিন আহমদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 7 দিন কোয়ারেন্টাইন করতে হবে টাইগারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর 5টায় অকল্যান্ডে পা রাখে মমিনুল হকের দল। সেখান থেকে ক্রাইস্টচার্চে যায় সফরকারীরা। করোনা মহামারীর মধ্যে দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। কিউইদের বিপক্ষে এর আগে তাদের দেশে 3 সংস্করণ মিলিয়ে 33 ম্যাচ খেলে বাংলাদেশ একটিও জিততে পারেনি। ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 58 রানে পিছিয়ে ইংল্যান্ড। প্রথম ইনিংসে 147 রানে গুটিয়ে যাওয়া ইংলিশদের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। দলের 61 রানে সাজঘরে 2 ওপেনার। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক জো রুট ও ডেভিড মালানের 159 রানে অবিচ্ছিন্ন জুটিতে প্রতিরোধ গড়ে সফরকারীরা। রুট 86 আর মালান 80 রানে অপরাজিত আছেন। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ 2 উইকেটে 220 রান। এর আগে দিনের শুরুতে 7 উইকেটে 343 রান নিয়ে খেলতে নেমে 425 রান করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ 152 রান করেন ট্রেভিস হেড। সুস্থভাবে বেড়ে ওঠা ও আত্মরক্ষায় জুজুৎসু খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন আয়োজকরা। নতুন প্রজন্মকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে হলে এই খেলা সারা দেশে আরও জনপ্রিয় করতে হবে বলেও মনে করেন তারা। রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে 4র্থ জাতীয় জুজুৎসু প্রতিযোগিতার উদ্বোধন শেষে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এই খেলার বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 18 বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। পরে প্রতিযোগীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। শেষ করার আগে পিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। মন্ত্রিসভায় অনুমোদন, শিগগিরই সমঝোতা চুক্তি।
টিভ্যালির প্রতারণায় সহযোগিতার অভিযোগে তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া গ্রেপ্তার হতে পারেন, জানালো পুলিশ। খালেদা জিয়ার কিছু হলে জনগণ ছাড়বে না, বলছে বিএনপি। দেশকে অস্থিতিশীল করাই তাদের উদ্দেশ্য, মনে করে আওয়ামী লীগ। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার পরও কমেনি ধর্ষণ, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক বন্ধন বাড়ানোর পরামর্শ। এবং রাজধানীতে এক লাফে কেজিতে 15 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।